এক নির্জন সমুদ্র সৈকত, সাদা ফেনার মতো জল। সকাল খাবারে চলে এসছে। বেরিয়ে পড়লাম দুবলাগুড়ির সাইট সিন করার উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণের মন্দির। মূল চূড়ার সামনে দাঁড়িয়েছি। নীলগিরি পর্বতের পাদদেশে পুরনো রাজবাড়ির সামনে। পরদিন খুব সকালে উঠে চলে গেলাম বাগদা সৈকতে। রিসর্ট থেকে ঝাউবনের মাঝ দিয়ে রাস্তা। ঝাউ গাছ ঘেরা সরু মেঠো পথে হাঁটতে বেশ লাগে। দুবলাগড়িতে এসে ঝাউবনের মধ্যে দিয়ে সকালবেলার প্রাতঃভ্রমণে বেরিয়েছি। যাচ্ছি বাগদা সমুদ্র সৈকতের দিকে। চারিদিকে ঝাউবন, বেশ নির্জন একটা জঙ্গল, তার মধ্যে দিয়ে বালির রাস্তা। সামনে দিয়ে এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের দিকে। পৌঁছে গেলাম বিচে। সমুদ্রের অপার জলরাশি, তার উপর সূর্যের আলো, মনোরম দৃশ্য। নির্জন এই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেশ কম। শান্ত পরিবেশ, নোনা হাওয়ায় সমুদ্রের গর্জন। তীরে বসে প্রকৃতিকে বেশ উপভোগ করা যায়। এক নির্জন সমুদ্র সৈকত, সাদা ফেনার মতো জল। পাড়ে ধাক্কা দিচ্ছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। জোয়ার হওয়ায় জল বেশি, বেশি ধাক্কা দিচ্ছে পাড়ে। পিছনে সূর্যি মামা, সূর্যের আলো সমুদ্রের ওপর পড়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। নির্জন সমুদ্র সৈকতের এই মায়াবী পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। সম্পূর্ণ দূষণহীন সমুদ্র সৈকত। কম জোয়ারের সময় সমুদ্রের জল সৈকত থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সরে যায়। এই সৈকতের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই এটি। এই সৈকতে সমুদ্র স্নানের খুব একটা সুযোগ নেই। দীঘা পুরীর মতো এখানে সেভাবে বিচ নেই, নেই উপযোগী বসার জায়গাও। তবে শান্ত প্রকৃতির মাঝে যারা সমুদ্রকে একান্ত অনুভব করতে চান তাঁদের জন্য আদর্শ। ঘন পাইন এবং ঝাউবনের মাঝে ক্যাম্পিং এবং প্রকৃতির মাঝে পর্যটনের জন্য জায়গাটি দারুণ জনপ্রিয়। সমুদ্র সৈকত তুলনামূলক পরিচ্ছন্ন। ঝাউবনে রয়েছে সিমেন্টে বাঁধানো ডাস্টবিন। স্থানীয় মহিলারা আবর্জনা পুড়িয়ে তাতে ফেলছেন। এটা বেশ তারিফযোগ্য। স্থানীয় আদিবাসী সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। সৈকতে যাওয়ার পথে আদিবাসীদের ঘরবাড়ি চোখে পড়ে। ডুবলাগাড়ি শান্ত ও নিরিবিলি ইকো ট্যুরিজম কেন্দ্র। উড়িষ্যার বালাসোর জেলার উপকূলে ডুবলাগাড়ি সৈকত তার অবিচ্ছিন্ন ঝাউবন, লাল কাঁকড়ার দল এবং অমাবস্যা ও পূর্ণিমার রাতে সমুদ্রের জলে বায়োলুমিনেসেন্স বা জৈব প্রভাময় নীলাভ আলো বা ব্লু টাইড দেখার জাদুকরী ঘটনার জন্য বিখ্যাত। মিটে রোদ, সূর্যের আলো, সমুদ্রের গর্জনে পরিবেশ অনন্যময়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি শুরু হয় বইতে, কিন্তু প্রকৃতির কাছে সব কিছুই যেন হার মানে।
সমুদ্র দেখে আমাদের খুদে দুই মাতল খেলায়। একদিকে ঘন ঝাউবন, বালিয়াড়ি, আর এক প্রান্তে সমুদ্রের তীব্র গর্জন। কখনো তো শান্ত, কখনো তা তীব্র। সকালের আলোয় সমুদ্রের প্রকৃতি অপূর্ব, অনন্য। বাগদা সৈকত থেকে ফিরে প্রাতরাশের পালা। চা পর্ব সমুদ্র সৈকতে যাওয়ার আগেই শেষ। পাতে চলে এলো গরম খাবার। সময় কম হওয়ায় বাচ্চাদের খাবার প্যাক করে নেওয়া হয়। সকালের ব্রেকফাস্ট খাচ্ছি, লুচি ঘুগনি, সঙ্গে ডিম সেদ্ধ এবং রসগোল্লা। দুবলাগুড়িতে এসে চলছে সকালের প্রাতরাশ পর্ব। গরম লুচির সঙ্গে ঘুগনি বেশ খেতে খেতে। এরপর যাব সাইট সিনে। প্রাতরাশ পর্ব শেষ করে স্নান করে নেওয়া, ঘুরে দেখতে হবে আশপাশ। গাড়ি নির্ধারিত সময়েই হাজির। সকাল 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম। কিছুটা মেঠো পথ পেরিয়েই ডুবলাগুড়ি রেখা সেলফি জোন। তা পেরিয়ে সিমেন্টে বাঁধানো রাস্তায় চলল গাড়ি। ডুবলাগুড়ি বেড়াতে এসে শিপলার ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সামনে লেখা রয়েছে আই লাভ ডুবলাগুড়ি, একটি সেলফি জোন। আগামী যে জায়গাগুলি দেখব জানাতে থাকবো আপনাদের। পিচের রাস্তার আশেপাশে সরে যাচ্ছে গাছপালা, মানুষজন। চোখে পড়ল চিংড়ির ভেড়ি। বাগদা এই জন্যই খ্যাত, তাই বাগদা চিংড়ি। ডুবলাগুড়ির ভৌগোলিক অবস্থান, সমুদ্র সৈকত এবং বাগদা চিংড়ি চাষ। এখানে আসার রাস্তার দুধারে চিংড়ির ভেড়ি চোখে পড়ে। স্থানীয় জেলেরা সমুদ্র সৈকতে জাল ফেলে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও বাগদা চিংড়ি সংগ্রহ করেন। সৈকতটির স্থানীয় নাম বাগদা সি বিচ হওয়ার মূল কারণ বিস্তীর্ণ সমুদ্র সৈকত এবং বাগদা চিংড়ি ধরা ও চাষ। ইকো ক্যাম্প ও রিসর্টগুলিতে পর্যটকদের প্রধান আকর্ষণই হল স্থানীয় সমুদ্রের তাজা বাগদা চিংড়ির সুস্বাদু পদ। বালেশ্বর জেলার ডুবলাগুড়ি বা দুবলাগাদি আদিম সমুদ্র সৈকত এবং ঘন ঝাউবনে খ্যাত। প্রাচীনকালে এটি কলিঙ্গ রাজ্যের অংশ ছিল। পৌঁছলাম ভগবান কৃষ্ণের এই মন্দিরে। পার্কিং জোনে গাড়ি রেখে মন্দিরে প্রবেশ। সাইট সিনে এসে পৌঁছলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির। রেমুনায় অবস্থান ঐতিহাসিক ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। মন্দির চৈতন্য মহাপ্রভু এবং মাধবেন্দ্র পুরীর সাথে গভীরভাবে যুক্ত। এখানকার প্রধান আকর্ষণ ক্ষীরভোগ বা অমৃতকেলি। মাটির পাত্রে ভগবানকে নিবেদন করা হয় এবং অত্যন্ত সুস্বাদু। ডুবলাগুড়ি সমুদ্র সৈকত থেকে মন্দিরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। ভেতরের বিগ্রহের ছবি তোলা নিষেধ, কিন্তু মন্দির চত্বর বেশ চোখ টানে। জুতো খুলে মূল দরজা দিয়ে ঢুকলে সোজা একটি চাতাল। সেখানে পুরোহিত শোনাচ্ছেন মন্দিরের ইতিহাস। ভক্তদের ভিড়।
কয়েকটি ছোট মন্দির, ওড়িশি ধাঁচে শিল্পকলা বেশ আকর্ষণীয়। গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে পরের গন্তব্যে ওড়িশার আরাধ্য দেবতা জগন্নাথ, তাই রাজ্যের বিভিন্ন অংশে রয়েছে প্রভুর মন্দির। দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার ইমামি জগন্নাথ মন্দিরের সামনে। বালেশ্বরের রেমুনাতে এই জনপ্রিয় তীর্থস্থান 2015 সালে বেসরকারি সংস্থা ইমামি গ্রুপ অফ ইন্ডিয়ার উদ্যোগে এই জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের আদলে সবকিছুই সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, প্রায় 78 ফুট উঁচু এবং লাল বেলে পাথরে তৈরি। জুতো খুলে নির্দিষ্ট জায়গায় রেখে মন্দিরে ঢুকতে হয়, ছোট জলের জায়গায় পা ধুয়ে মন্দিরে যেতে হয়। ওড়িশা জগন্নাথ দেবের পবিত্র ভূমি, তাই এই আয়োজন। ভেতরে মূল মন্দির, তার চূড়ায় উঠছে পতাকা। মূল চূড়ার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে রয়েছে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের নিম কাঠের বিগ্রহ, কিন্তু ছবি তোলা নিষেধ হওয়ায় ভেতরের ছবি নেওয়া সম্ভব হয়নি। বাইরের মূল চূড়া থেকেই ছবি দেখাচ্ছে। মূল মন্দিরের সামনে গোলাকার এক ছোট পুকুর, সিমেন্টে বাঁধানো, জলের নিচে টাকা পয়সা, ভক্তদের দক্ষিণা। এটা বেশ অন্যরকম। মন্দিরের ভেতরে নিম কাঠের তৈরি জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ছবি তোলা নিষেধ। মন্দির চত্বর বেশ আকর্ষণীয়। মূল মন্দিরে কারুকার্য দেখার মতো। স্থাপত্যে কোণারকের সূর্য মন্দিরের ছাপ রয়েছে। আশেপাশে ছোট মন্দিরগুলিও সমান আকর্ষণীয়। মন্দিরের বাইরে বিক্রি করা হচ্ছিল প্রভু জগন্নাথ দেবের প্রসাদ। আমরা নিয়েছিলাম শুকনো খাজা প্রসাদ। রাস্তা থেকে চোখে পড়ছিল নীলগিরি হিলস লেখা নীল বোর্ড। রাস্তার পাশে সবুজে ঘেরা হ্রদ, অপরূপ। সাইড সিনে এই মুহূর্তে ব্লু লেকের সামনে সবুজ হ্রদ, নীলগিরি পাহাড়ের পাদদেশে চারিদিকে সবুজ আর সবুজ, প্রকৃতির এক অপূর্ব সমারোহ। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এই হ্রদ, একদিকে পাহাড়, একদিকে হ্রদের জল, জল ঘিরে সবুজ আর সবুজ, এক অপূর্ব পার্বত্য প্রকৃতি এবং জলের মেলবন্ধন।
নীলগিরি পাহাড়ের পাদদেশে এই লেক। জলে সূর্যের আলো পড়ে সবুজ। স্থানীয় বাচ্চারা হ্রদের জলে স্নান করছে মন ভরে। ইমু জগন্নাথ মন্দির এলাকায় একটি কৃত্রিম লেক, স্থানীয়ভাবে ব্লু লেক নামে পরিচিত। একসঙ্গে তিনটি দর্শনীয় স্থান, নীলগিরির পাহাড় ও তার পাদদেশে পুরনো রাজবাড়ি, একপাশে জগন্নাথ দেবের মন্দির। প্রথমেই দেখতে গেলাম রাজবাড়ি। সিংহ দুয়ারের ভেতর দিয়ে ঢুকে পড়লাম। একেবারে জরাজীর্ণ নয়, তবে বয়সের ছাপ রাজবাড়ির পরতে পরতে। উড়িষ্যার দুবলাগুড়িতে এসে নীলগিরি পর্বতের পাদদেশে পুরনো রাজবাড়ির সামনে এখানেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। একদিকে নীলগিরি পর্বত এবং কিছু দূরেই মাসির বাড়ি জগন্নাথ দেবের। সামনেই রথ, তাই রথ তৈরি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে, চলছে কাজকর্ম। পিছনেই রাজবাড়ি। রাজবাড়িতে এখনো বংশধররা বসবাস করেন। এখানেও রয়েছে চণ্ডী মণ্ডপ, কিছুটা জরাজীর্ণ, তবে তুলনায় অনেকটাই ভালো। রাজবাড়ির মূল সিংহদুয়ার, মূল ফটক বা প্রবেশদ্বার বলা যায়। এখানে আছে মন্দিরের মতো কিছু একটা অংশ। নীলগিরি রাজবাড়ি বা নিজগড় প্যালেস 1750 সালে মহারাজা রামচন্দ্র মারদরাজ হরিচন্দন নির্মাণ করেন। ঐতিহ্যবাহী উড়িয়া এবং ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের মিশ্রণে তৈরি। রাজবাড়ির প্রধান আকর্ষণ রানীর স্নানের জন্য একটি গোপন পাতকুয়া। প্রাসাদের ভেতরে যাওয়ার গোপন সুড়ঙ্গ ছিল বলে অনুমান। একপাশে চণ্ডী মণ্ডপ, অন্য পাশে নাট মন্দির, ইতিহাসের চিহ্ন চারিপাশে। ঐতিহাসিক নীলগিরি রাজবাড়ি বা রাজপ্রাসাদ এবং রয়্যাল গার্ডেন ওড়িশার রাজকীয় ইতিহাসের সাক্ষী এই স্থান দর্শনার্থীদের জন্য বেশ আকর্ষণীয়। রাজবাড়ির একটি অংশে তৈরি হচ্ছে রথ, সামনেই রথযাত্রা। রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্বর্ণচূড়া পাহাড়ের দিকে। বেশি উচ্চতা নয়, তবে অপূর্ব পাহাড়ে প্রকৃতি। সবুজে মোড়া পাহাড়, উপরের আকাশে বর্ষার মেঘ, অপূর্ব। চিত্রশিল্পীর কল্পনায় অনন্য প্রাকৃতিক ক্যানভাস। বর্ষাকালে এই পাহাড় ঘন সবুজ রূপ নেয়। পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁয়ে যাওয়া দৃশ্য একটি সোনার মুকুট বা স্বর্ণচূড়ার রূপ নেয়। নীলগিরি পর্বতমালার এক অংশ দেখে ফিরছি। সামনেই রাজবাড়ি এবং তার পাশেই জগন্নাথ দেবের মন্দির। তিনটি সাইট সিনই একসঙ্গে দেখার সুযোগ রয়েছে এই জায়গায়। নীলগিরিতেই স্বর্ণচূড়া পাহাড়, পূর্ব ঘাট পর্বতমালার মনোরম ও শান্ত প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। বালেশ্বর শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। পাহাড়ের পাদদেশ নৈসর্গিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। পাহাড় ছেড়ে ফের পিছিয়ে সামনের রাস্তার রাজবাড়ি ছাড়িয়ে প্রভু জগন্নাথের মন্দির। স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই শ্বেত শুভ্র মন্দির। শান্ত ধর্মীয় পরিবেশ, সামনে ধর্মীয় দণ্ড,
পুরীর মন্দিরের পর এটি ওড়িশার অন্যতম জনপ্রিয় জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে মোবাইল ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি নেই, তাই সামনে থেকে দেখাতে হচ্ছে ছবি। সামনে পিছনে সাদা অংশে জগন্নাথ দেবের মন্দির, ভেতরে যথারীতি নিম কাঠের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে। ভক্তি ভরে প্রণাম করছেন ভক্তগণ, মিলছে প্রসাদও। মন্দিরের ভেতরে জুতো খুলে ঢুকতে হয়, বিগ্রহের ছবি তোলা নিষেধ। ভেতরে কয়েকটি দরজা পেরিয়ে নিমকাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিছুটা আগে পুজোর আয়োজন। মূল মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা পূজিত হন। মন্দির চত্বরে মা বিমলা, গণেশ এবং ভগবান শিবের ছোট মন্দির রয়েছে। নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন এটি তৈরি করেন। মন্দিরের চারপাশে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং রথযাত্রা উৎসবের জন্য এটি অত্যন্ত বিখ্যাত। মন্দিরের সামনে তৈরি হচ্ছিল রথ, সামনেই রথযাত্রা। এখানে জগন্নাথের কাঠের মূর্তি ও শুকনো প্রসাদ কেনা হয়। মূল মন্দিরের বাইরের একপাশে বসিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা, সবটাই মূল্যের বিনিময়ে। ভক্তদের আনাগোনা মন্দিরে। সামনেই রথযাত্রা, তাই মন্দিরের সামনে তৈরি হচ্ছে রথ। এই প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছে কর্মীরা। উড়িষ্যার দুবলাগুড়ির সাইড সিনে এসে একই জায়গায় জগন্নাথ মন্দির, রাজবাড়ি এবং নীলগিরি পর্বতমালা তিনটি একসঙ্গে দেখার সুযোগ এই জায়গায়। জগন্নাথ দেব দর্শন করে বেরিয়ে এবার 10 কিলোমিটার দূরত্বে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন। রাস্তার দুধারে গেরুয়া ধর্মীয় পতাকা দড়িতে ঝোলানো। বর্ষার প্রকৃতিতে এই গাড়ি চলার রাস্তা এক আলাদাই অনুভূতি। গাড়ির চালকের থেকে ইতিহাস শুনছিলাম। নীলগিরি পাহাড়ের পাদদেশে একটি বিখ্যাত এবং অনন্য শিব মন্দির। পাহাড়ের চূড়ায় এই মন্দিরের প্রাকৃতিক ঝর্ণার নিচে 5টি শিবলিঙ্গ রয়েছে, যা ছোঁয়ার জন্য ভক্তদের জলের ভেতর শুয়ে থাকতে হয়। প্রায় কয়েকশো সিঁড়ি চড়ে পঞ্চ শিবলিঙ্গ স্পর্শ, আধ্যাত্মিকতা ও মনোরম প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। পার্কিং স্পেসে গাড়ি রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। অপেক্ষা করাই বৃথা, তাই ইতিহাস মনে নিয়েই ফিরে চলা। তবে নীলগিরি পাহাড়ের পরিবেশ, সবুজ গাছগাছালি ও বৃষ্টির মেলবন্ধন এক কথায় অনবদ্য। রিসর্টে ফিরে দুপুরের খাওয়া। প্যাকেজের খাবারে একই পদ, শুধুমাত্র পমফ্রিটের জায়গা নিয়েছিল ভেটকি মাছ। খাওয়া শেষ করে বাতানুকূল ঘরে বিশ্রাম। সন্ধে আলোয় সাজানো রিসর্টে খানিকটা ঘোরাঘুরি, নোনতা ও চা শেষ করে ফের ঘোরাঘুরি, এরপর রাতের খাওয়া। রুটি বা ভাত, পনির মেশানো 5 মেশালি সবজি ও মুরগির ঝোল। খাওয়া শেষ করে ঘুমোতে যাওয়া। পরদিন বেলা 10টায় রিসর্ট ছেড়ে ফিরতে হবে বাড়ি। সকালে উঠে চা পান করে স্নান, তারপর সকালের খাওয়া সেরে বাড়ির পথে। ডিম পাউরুটি নিয়েছিলাম খাওয়ায়। বেলা ঠিক 10টায় RRR ক্যাম্প অ্যান্ড রিসর্ট থেকে চেক আউট করে গেলাম। দুবলাগুড়িকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। RRR ক্যাম্পের সামনের রাস্তা। এবার বাড়ি ফেরা। মাঝে হলদিপোদায় সামান্য বিরতি, ওড়িশার মিষ্টি নিয়েছিলাম। তারপর 16 নম্বর জাতীয় সড়ক ধরে একই পথে নিমতার বাড়ি। কোলাঘাটে দুপুরের খাওয়া সেরেছিলাম। নিমতার বাড়ি পৌঁছলাম বিকেল 5টা নাগাদ। শেষ হলো দুবলাগুড়ি ভ্রমণ পর্ব।
এখন কোলাঘাট থেকে বাড়ির পথে পেরিয়ে গেলাম রূপনারায়ণ নদ।